রাস্তায় এদিক ওদিক পাগলের মতো ঘুরতে লাগলাম। নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছি না। তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা মারে, আর আমি রাস্তায় ছুটে দূরে গিয়ে পড়ি। হাতে প্রচণ্ড ব্যথা পাই, আর সেখানে ব্যান্ডেজ করা ছিল, সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এদিকে গাড়ি থেকে শওকত সাহেব নেমে আমার কাছে আসে, দেখে আমি অজ্ঞান হয়ে আছি। তখন তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তখনই অ্যাডমিট করে নেয়, আর শওকত সাহেবে বাইরে বেঞ্চে বসে থাকে। বিকেলের দিকে আমার জ্ঞান ফিরে, কিন্তু শরীরটা নাড়াতে পারছে না, অনেক ব্যথা হয়ে আছে। চারপাশে চোখ মেলে দেখি হাসপাতালে শুয়ে আছি। শওকত সাহেব বাইরে বসে আছে। একজন নার্স এসে বলে যে রোগীর জ্ঞান ফিরেছে। তখন শওকত সাহেব কেবিনের ভেতরে যায়, দেখে যে আমি শুয়ে আছি। তখন আমার মাথার পাশে এসে বসে। আমি শওকত সাহেবের দিকে চোখ মেলে তাকাই। কি বাবা, তোমার কেমন লাগছে এখন? আঙ্কেল, একটু ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, না হলে তো আমি মনে হয় মরেই যেতাম। আরে বাবা, কি বলছো তুমি? আমি নিজেই তো ব্যাপারটার জন্য লজ্জিত, কারণ আমার গাড়ির সাথে ভুল করে তোমার ধাক্কা লেগে গেছে। হঠাৎ করে তুমি সামনে চলে আসলে, তাই আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। তবে আমি ডক্টরের কাছে শুনেছি যে তুমি বিপদমুক্ত, আর 2টা দিন একটু কষ্ট করে থাকো লাগবে হসপিটালে, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাব। লোকটার কথা শুনে আমি কেঁদে দেই, কারণ 2 দিন ধরে থাকার কোনো জায়গায় পাইনি। পথে পথে ঘুরছি, আর লোকটা আমাকে না জেনে শুনেই থাকার ব্যবস্থা করে দিল। হাসিবের কান্না দেখে খারাপ লাগছে। এই ছেলে, তুমি কাঁদছো কেন? এখন কান্না থামাও, আর আমাকে বলো তোমার এমন অবস্থা কি করে? আঙ্কেল, আমার নাম হাসিব। তারপর আঙ্কেলকে বাড়িতে ঘটেছে সব কিছু বললাম। আঙ্কেল, এখন আমার থাকার কোনো জায়গা নেই। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুদের সাহায্যে আমি এখানে আসছি। তারপর 2 দিন বেহাল অবস্থায় ঘুরেছি, আর তারপর আমি এই জায়গায়। হাসিব বাবা, তুমি কিছু চিন্তা করো না, তুমি আজ থেকে আমার বাসায় থাকবে। আমার কোনো ছেলে নাই, আজ থেকে তুমি আমার ছেলে। তুমি এখন মাথাটা শান্ত করে ফেলো, কোনো চাপ নিও না, আমি তোমার সব কিছু দেখছি। তারপর আঙ্কেল আমার সাথে আরও অনেক সময় গল্প করলো। রাতে আমার জন্য খাবার নিয়ে আসলো। নিজের রাতে খেতে পারলাম না। তারপর আঙ্কেল আমাকে খাইয়ে দিল। তখন নিজের বাবার কথা মনে পড়ে গেল, আর ঘৃণা ধরে গেল যে নিজের ছেলে কেমনভাবে মারতে পারে। সে কি কোনো বাবা হলো নাকি? খাওয়া শেষ করে বিশ্রাম নিতে থাকলাম, কিন্তু মাথাটা প্রচুর ব্যথা করতে লাগলো। তখন একজন নার্স এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই, এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে উঠে পাশে কাউকে দেখতে পেলাম না, আর তখনই ভেতরে আঙ্কেল মানে শওকত সাহেব প্রবেশ করলো। হাসিব বাবা, তুমি ঘুম থেকে উঠে পড়ছো? আমি একটু আগেই এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, তাই আর ডেকে ডিস্টার্ব করলাম না। তো এখন বলো, কেমন লাগছে তোমার? হ্যাঁ আঙ্কেল, আমি এখন বেশ ভালো আছি। একটু ভালো লাগছে এখন। গতকাল শরীরটা অনেক ব্যথা ছিল, কিন্তু রাতে ঘুমানোর পরে ব্যথা অনেক কমে গেছে। আরে, এটা তো অনেক ভালো কথা। ডক্টরের সাথে কথা বলেছি, তোমাকে কালকে বাসায় নিয়ে যেতে পারবো আমি। তুমি একদম নিশ্চিন্তে থাকো। আচ্ছা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আঙ্কেল চলে গেল খাবার আনতে। তারপর বাড়ির সমস্ত কিছু মনে পড়ে গেল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার আপনজনের আমাকে ত্যাগ করলো, কিন্তু একজন অপরিচিত মানুষ আমাকে আপন করে নিল। এইভাবে হসপিটালে 2 দিন থাকার পর আমাকে রিলিজ করা হলো। তারপর আঙ্কেল তার বাসায় নিয়ে গেলেন। বাড়ির গেটে আগে থেকে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, মনে হয় আঙ্কেলের স্ত্রী। আমাকে দেখে এসে জড়িয়ে ধরে কপাল একটা চুমু দিলেন। মায়ের কথা তখন মনে পড়ে গেল, আর কেঁদে দিলাম। এই ছেলে, তুমি কাঁদছো কেন? আন্টি, আপনি আমাকে যেমনভাবে আপন করে নিলেন, আমার মায়ের কথা মনে পড়ে গেল। এ বোকা ছেলে, এরকম কাঁদবে না। আজ থেকে যেন তোমার চোখে আর কোনো পানি না দেখি। আমাকে দুজন মিলে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা অনেক সুন্দর করে সাজানো, মনে হয় আমার জন্য এমন করে রেখেছে। বাবা, আজকে থেকে এটা তোমার ঘর। তুমি আমার মনের জায়গা করে নিয়েছো, আর তোমার পরিবার তো তোমাকে আপন করতে পারলো না। কোনো কিছু না শুনেই তোমার বাবা তোমার সাথে এমন করলো। আজ থেকে তুমি আমার ছেলে হয়ে এই বাড়িতে থাকবে। নিজেকে কখনো একা ভাববে না। আমাকে বাবার চোখে আর তোমার আন্টিকে মায়ের চোখে দেখবে। কোনো কিছুর প্রয়োজন হলে তোমার আন্টিকে বলবে। তোমার আন্টিকে তোমার সব কথা বলার পর তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে তুমি বিশ্রাম নাও, প্রয়োজন হলে ডাক দিব। আর এই যে তোমার ফোনটা নাও, আমি রিসার্চ করে রেখেছি যাতে তুমি কথা বলতে পারো। তারপর দুজন মিলে চলে যাই। আঙ্কেল ফোনটা দিয়ে যায়। সারাটা দিন এভাবেই চলে গেল। তারপর রাতের দিকে সাকিবের কাছে ফোন করি। হ্যালো সাকিব, কেমন আছিস? কিরে হাসিব, তুই কেমন আছিস? জানিস তোর জন্য কত চিন্তায় ছিলাম।
আজ 1 সপ্তাহ ধরে তোর কোনো খোঁজ নাই। মোবাইলটাও সেদিন থেকে বন্ধ পাচ্ছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোর কোনো অঘটন হয়ে গেছে নাকি। হেই পাগল, তুই কান্না করছিস কেন? আরে আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। জানিস সাকিব, এখানে একজন ভালো মানুষের সাথে দেখা মিলেছে। তাদের বাড়িতে নিজের ছেলের মতো করে রেখেছে আমাকে। আমি খুব খুশি যে তার মতো একজন মানুষ পেয়েছি। সে আমাকে নিজের ছেলে হিসেবে আপন করে নিয়েছে, কারণ তার কোনো ছেলে নেই। শোন, অনেক ভালো লাগছে যে তুই ভালো আছিস, কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর রানিস মাছুরার সাথে অনেক ঝগড়া হয়। দুজন মিলে অনেক কথা কাটাকাটি করেছে। এখন কেউ কাউকে দেখতে পায় না, দুজনের সাথে কথাও বলে না। তুই যাওয়ার পর তোর মা বাবা বোন আসছিল আমাদের কাছে, সব জায়গায় তোর খোঁজ খবর করে। যখন পায় নাই তখন আসছিল, কিন্তু আমরা বলেছি যে আমরা কিছু জানি না। দোস্ত, একদম ঠিক করেছিস রে। আমি কোথায় আছি সব তোকে পরে বলবো, কিন্তু আমার পরিবারে কাউকে বলবি না যে আমি কোথায় আছি। কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। শুধু তুই যেখানে থাকিস ভালো থাকিস। আচ্ছা এখন রাখছি, অনেক ঘুম আসছে। তোর সাথে পরে কথা বলবো। তারপর সাকিবের থেকে ফোনটা কেটে দিলাম। মনটা অনেক হালকা লাগছে এখন, কারণ নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করলাম। একটু পর আন্টি রাতের খাবার নিয়ে আসলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমার আরও 2 দিন কেটে গেল। এই কয়দিনে সবাইকে আপন করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে রানিসকে ফোন দিলাম। হ্যালো ভাই, কেমন আছিস? ভাই, খুব ভালো আছি। তোকে অনেকবার ফোন করেছি, কিন্তু সুইচ অফ বলে ভয় পাচ্ছিলাম যে তোর আবার কিছু হয়ে যায় নাই তো। হ্যাঁ ঠিক আছে, সবই বুঝলাম। আমার কাহিনী পরে বলতেছি, আগে বল, তুই মানসুরের সাথে ঝগড়া করছিস কেন? দোস্ত, আমি সরি বলছি তোর কাছে, আমাকে মাফ করে দিস। আমার জন্যই আজকে তোর এই অবস্থা। আমার কাছ থেকে মানসুরা ডায়েরিটা নিয়ে তাহিনাকে দেখায়, তারপর তাহিনা ওমরের বিষয়ে জানতে পারে, আর তোর সাথে এই নাটকটা করে। আমি আজকের পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। যে আমার বন্ধুর সাথে বেইমানি করতে পারে তার সাথে আমার কোনো কথা নেই আছি। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? ওই ডায়েরি পড়লে সবাই এমনই করবে, এটাই স্বাভাবিক। তাছাড়া মানসুরা সব দিক থেকে অনেক ভালো একটা মেয়ে, ওকে কষ্ট দিস না আমার জন্য। আর আমি এখানে অনেক ভালো আছি। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হোস, তাহলে মানসুরের সাথে মিল করে নে, কারণ আমি চাই না যে আমার জন্য তোর এতদিনের ভালোবাসা শেষ হয়ে যাক। তুই মানসুরাকে গিয়ে সরি বলবি, মানসুরা দেখবে যে সমস্ত অভিমান সরিয়ে নিয়ে তোকে আবার আপন করে নেবে। আর যে ঘটনার জন্য আজ আমার এই অবস্থা, সেটা ভুলে যা, আর মনে রাখার দরকার নেই। আচ্ছা আমি এখন রাখি, আবার পরে কথা বলবো। রানিসের সাথে কথা বলা শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ঘর থেকে বেরোতে একজনের সাথে অনেক জোরে একটা ধাক্কা লাগলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। আমিও কম কিছু নাকি, সাথে সাথে মেয়েটাকে 4টা চড় মেরে দিলাম। আমাকে ভেবেছে এটা কি, আমি কি কম যাই নাকি? আমি না দেখে ধাক্কা দিয়ে ফেলেছি, তাই বলে চড় মারতে হবে? রাগ করে সেখান থেকে চলে গেলাম। মেয়েটাকে আর একটা কথা বলতে দিলাম না। তবে একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা দেখতে খুব সুন্দর। ক্রাশ খেয়ে গেছি। কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসলাম, মনটা ভালো হয়ে গেল। তারপর বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আন্টি তখনই খেতে ডাকলো। ওয়াশরুম থেকে বেরোতে গিয়ে আবারও ধাক্কা লাগলো সে মেয়েটার সাথে। ছোট লোকের বাচ্চা কোথাকার, তুই আমার বাড়িতে কই থেকে আসছিস রে? তুই আমার সাথে 2বার ধাক্কা খাইছিস, তোকে তো আমি মাথা নিচু করে আছি, মেয়েটা কিছু বলতে যাবে, তখনই আন্টি আমাকে খাওয়ার জন্য ডাক দিল। এই হাসিব, তোমার আর কত সময় লাগাবে? টেবিলে তোমার জন্য খাবার রেখেছি, এসে খেয়ে নাও। এই আম্মু, এই ছেলেটা কে? আর এই ছোট লোকটা এখানে কি করতেছে? ওহ তা না, তোকে তো বলাই হয়নি। ওর নাম হাসিব, আজ থেকে এখানেই থাকবে। আজ থেকে এইটা তোর ভাই। কি বলছো তুমি আম্মু? এই ছোট লোকটা আমার ভাই মানে? কই থেকে উঠে আসছে কে জানে। আরে ও তো একটা ভিখারির বাচ্চা। এই ছোট লোকের বাচ্চাকে আমি কিছুতেই ভাই হিসেবে মানবো না। হাসিব বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ওর নাম হলো সানিয়া, আমাদের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে অনেক আদরে বড় করেছি, কোনো আবদার অপূরণ করে রাখিনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি। ছোটবেলা থেকে ওকে আমরা কিছুই বলি নাই, তাই এমন করে সবার সাথে। আচ্ছা তুমি খেতে এসো। কি আর করব, এমনিতে বাড়ি থেকে চলে আসছি, আর এখন এই বাড়িতে তাদের বোঝা হয়ে পড়ে আছি। আবার সানিয়াকে তাপ পরে মেরেছি, তাই তো আমার সাথে এমন ধারা আচরণ করছে। যাই হোক, আন্টির কথা মতো খাবার খেতে চলে গেলাম। কিন্তু গিয়ে দেখি খাবার টেবিলে সানিয়া বসে আছে। আমি ওকে দেখে মাথা নিচু করে ফেললাম। সানিয়া আমাকে দেখে চোখ গরম করে ফেললো। কি রে ছোট লোকের বাচ্চা, তুই আবার এখানে এসেছিস কেন?
তুই তো আমার হাতে মারা পড়বি রে। তোকে তো আমি দুই চোখে সহ্য করতে পারতেছি না। মেয়েটার কথা শুনে মাথা নিচু করে আছি, চোখ দিয়ে পানি বেরোতে শুরু করেছে। ঠিক তখনই আঙ্কেল এসে আমার পাশে দাঁড়ালো। আরে হাসিব, তুমি তো দেখছি একদম সুস্থ হয়ে গেছো। আচ্ছা তুমি টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, সবাই মিলে একসাথে খাবো। আঙ্কেল চলে গেল। কোনো মতো টেবিলে গিয়ে বসলাম। তারপর আন্টি আমার সামনে খাবার দিয়ে গেল। ভয়ে ভয়ে খেতে লাগলাম, কারণ সানি আমাকে এমনিতেই দেখতে পারছে না। তার উপর আবার ওর সামনের বাবার পাশে খেতে বসেছি। আমার যে কী হাল করবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। খাবারগুলো কষ্ট করে খেতে লাগলাম, কিন্তু হঠাৎ করেই সানির দিকে চোখ পড়ল। আমি তোকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। হয়তো মনে মনে বলছে যে ছোট লোকের বাচ্চা, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আঙ্কেল কিছুক্ষণ পরে সে আমার পাশে বসে খেতে লাগলো। খেতে খেতে কথা বলতে লাগলো। এই হাসিব, এটা হলো আমার একমাত্র মেয়ে সোনিয়া। ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছে। কিছুদিন আগে ওর মামার বাসায় গিয়েছিল, সেখানে 15 দিন কাটিয়ে আজ সকালে বাসায় আসছে। আর সোনিয়া মা, ও হলো হাসিব, অনেক ভালো একটা ছেলে। আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় হঠাৎ করে। তারপর জানতে পারি ওর বাসার সবাই ওকে ফুল বুঝে খুব মেরেছে, তাই আমাদের বাসায় নিয়ে আসছি। আর এখন থেকে এইখানেই আমাদের সাথে থাকবে। আঙ্কেল হাসি মুখে সব কথা বলছিল, কিন্তু সানি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ওর বাবার কথায় হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিল। আর আমি কোনো মতো খাওয়াটা শেষ করে উঠে গেলাম, নিজের রুমে গিয়ে বসে বললাম। তখনই নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো, কারণ পরিবারের কথা খুব মনে পড়ছে। এখানে এসে তো আঙ্কেল আন্টির ভালোবাসা পেয়ে সব কষ্ট ভুলে গিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা এসে আমাকে দেখতে পারছে না। আরে আমাকে দেখতে কি খ্যাতের মতো নাকি, যে আমাকে সবসময় খ্যাত খ্যাত বলছে আর ছোট লোক বলে অপমান করছে? এগুলো ভাবতে লাগলাম, আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কি আর করার, এখন অন্যের কাছে বন্দি আমি, আর আমার যাওয়ার কোনো জায়গাও নেই। সেখানেই থাকতে হবে প্রতিনিয়ত, আর মেয়েটার অপমান সহ্য করতে হবে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। এদিকে বিকেলবেলা সানিয়া করতে বের হবে, সেজন্য সানিয়ার বাবা একটা গাড়ি বের করে দিলেন। কিন্তু ভাগ্য খারাপ ছিল, কারণ গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। তখন শওকত সাহেব আমাকে ডাক দেয় পেট্রোল আনার জন্য। আঙ্কেলের কথা মতো গাড়ির জন্য পেট্রোল আনতে গেলাম। কিছুক্ষণ পরেই পেট্রোল নিয়ে দ্রুত চলে আসলাম। তারপর পেট্রোল নিয়ে গাড়ির কাছে যেতেই সানিয়া আবারও 2টা থাপ্পড় মারলো। ছোট লোকের বাচ্চা, তোর পেট্রোল নিয়ে আসতে কি এত সময় লাগে? আজকে ভালো একটা মুড নিয়ে ঘুরতে বের হচ্ছি, আর তুই এত দেরি করে গাড়ির জন্য পেট্রোল নিয়ে আসলি? তোর কি তাড়াতাড়ি কোনো কাজ করতে ভালো লাগে না? সানিয়া চর খেয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে পানি পড়ছে, কারণ চর 2টা অনেক জোরে মেরেছে, গালটা ব্যথা করছে। আর আমি তো অনেক তাড়াতাড়ি পেট্রোল নিয়ে চলে আসলাম, তারপরে আমার কেমনভাবে মারার কি দরকার ছিল? কি রে ছোট লোকের বাচ্চা, চুপ করে আছিস কেন? আজ থেকে আমার সবগুলো কথা শুনবি। যখন যা বলবো তখন সেটাই সেই সময় পালন করবি, না হলে তোকে এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। পরপর 4টা থাপ্পড় মারলো, কিন্তু এতে তো আমার কোনো দোষ ছিল না। কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যা হয় হবে, কিন্তু সানিয়াকে আমি আমার আয়ত্তে নিয়ে আসব। আর এই সানিয়া আমাকে দেখতে পারে না তো কি হয়েছে? আঙ্কেল আর আন্টি তো আমাকে তাদের ছেলের মতো করে দেখে। এভাবেই না হয় নিজেকে সান্ত্বনা দিয়ে রাখবো। তখনই আন্টি খাওয়ার জন্য ডাক দিল। তারপর খাবার খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। ফোনটা হাতে নিয়ে সাকিবকে ফোন করলাম। কিরে দোস্ত, কেমন আছিস তুই? এতদিন পর পর খবর নিলে কি করে হয় বল? যেখানে একদিন তোকে না দেখে থাকতে পারতাম না, সেখানে প্রতিদিন তোকে ছাড়া থাকতে হচ্ছে। তো বল, কেমন আছিস? সাকিব ভাই, আমি খুব ভালো আছি। আঙ্কেল আন্টি আমাকে নিজের ছেলের মতোই দেখে, কিন্তু একটা সমস্যা, তাদের একটা মেয়ে আছে। আজকে বাসায় এসেছে আর আমাকে দেখতেই পারছে না। সব সময় ছোট লোক বলে অপমান করেই যাচ্ছে, কথায় কথায় চর মেরে চলেছে। কিছু একটা করলেই পুরো দুনিয়া গালি দিয়ে যাচ্ছে। মেয়েরা কেন যেমন হয় সেটা আমার মাথায় ঢোকে না। এই মেয়েটার নাম হলো সানিয়া। আর এই মেয়ে তো টাকার অহংকার সব কিছু ভুলে গেছে, যে ভালো মানুষকে চিনতে পারছে না। তাহলে দোস্ত, তুই এখন ভালো নাই তাই তো? আমাকে শুধু একবার বল যে তুই কোথায় আছিস, আমি কালকে রওনা দিচ্ছি তোর কাছে যাওয়ার জন্য। আরে সাকিব, আমি ভালো আছি রে। ওদের দুজনের ভালোবাসে আমি সব কিছু ভুলে গেছি। আমার মনের কোনো প্রকার দুঃখ নেই। সমস্ত দুঃখ কষ্ট আজ ঝেড়ে ফেলে দিয়েছি। তোর আসার কোনো দরকার নেই। মেয়েটা আমার আচরণে নিশ্চয়ই ভুল বুঝতে পারবে। আল্লাহ যেন আমাকে সাহায্য করে, সব কিছু যেন সামলে নিতে পারি। আচ্ছা সাকিব, এখন তাহলে ফোন রাখছি। তোর সাথে পরে আবার কথা হবে।
তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আন্টি খেতে ডাক দিল। খাবার টেবিলে গিয়ে বসলাম। আঙ্কেল সেখানে আগে থেকে বসেছিল। আমাকে দেখে অনেক খুশি হলো। আচ্ছা হাসিব, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? আঙ্কেল, আমি ক্লাস 10-এর পরীক্ষা দিয়েছিলাম। তারপর বাসায় এই ঘটনা ঘটে যাওয়ার পর বাসা থেকে পালিয়ে চলে আসি। আর আমার লেখাপড়া করা হয়নি। তারপরে তো আপনি আমার ব্যাপারে সব কিছু জানেনই। নতুন করে আর কী বা বলবো আপনাকে। আচ্ছা, সবই তো বুঝলাম। তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ আঙ্কেল, আমি গাড়ি চালাতে পারি। ঠিক আছে হাসিব, তাহলে আজ থেকে আমার সাথে আমার অফিসে যাবে, কারণ আমার একজন বিশ্বস্ত লোক অনেক প্রয়োজন। তুমি আমার গাড়ির ড্রাইভ করে আমাকে অফিসে নিয়ে যাবে, তারপর সেখানে কাজ করবে। কিন্তু একটা কথা মনে রাখবে, গাড়ি চালানোর সময় কখনো তুমি নিজেকে আবার গাড়ির ড্রাইভার বলে মনে করবে না, কারণ তুমি আমার ছেলে, আর তোমাকে আমি নিজের ছেলে হিসাবেই মানি। নিজেকে কখনো ছোট করে দেখবে না। আঙ্কেলের কথাতে আমিও হ্যাঁ করে দিলাম, কারণ আমার জন্য আর এই পড়াশোনা হবে না। জীবনের উপর দিয়ে যে ঝড় গেল ওই কয়দিনে, তাতে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর মন মানসিকতাই নেই। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে আজ থেকে আমি অফিসে জয়েন করব, কারণ এইভাবে আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না আমার। তারপর খাবার শেষ করে ঘরে গিয়ে রেডি হয়ে নিলাম। এভাবে আঙ্কেলের সাথে অফিসে যাওয়া শুরু করলাম। কয়েকদিনকে অনেক ভালো লাগলো। অফিসটা অনেক ভালো, আর আঙ্কেলের সব কিছুর মালিক। তার ছেলে হয়ে থাকার জন্য নিজের আলাদা একটা মর্যাদাও পাচ্ছে। এতে আমি খুব খুশি। আর আমারও বেশি একটা কাজ করা লাগে না। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সকালে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সেই সময় সানি এসে ওর বাবাকে বলল, আব্বু দেখো না, হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়ে গেল। এখন গাড়ি ছাড়া আমি স্কুলে যাব কি করে? তাই বলছি যে অফিসে যাওয়ার পথে আমাকে গাড়ি করে দিয়ে আসো। ও এই ব্যাপার। আচ্ছা দাঁড়া মা, ব্যবস্থা করছি। হাসিব বাবা, তুমি আমার গাড়িটা নিয়ে গিয়ে সোনিয়াকে স্কুলে নামিয়ে দিয়ে আসো, তারপর আমাকে অফিসে নিয়ে যাবে। আঙ্কেলের কথা শুনে না করতে পারলাম না। গাড়িতে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। সানিয়া গিয়ে গাড়ির পেছনের সিটে বসলো। তারপর গাড়িটা চালানো শুরু করলাম। একটু পর স্কুলের গেটে চলে আসলাম। সানিয়া গাড়ি থেকে নামতেই ওর অনেকগুলো বান্ধবী দৌড়ে চলে আসলো। একজন তো আমাকে দেখে বলল, কি রে সানিয়া, ছেলেটা কে রে? তোর বয়ফ্রেন্ড নাকি? ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম। দুলা ভাই কেমন আছেন? মেয়েটার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আরে, এটা কি শুরু করলো? এই হারামির দল, ওটা হলো আমার বাবার ড্রাইভার। এখন চল তো ভেতরে যাই। সানিয়ার কথা শুনে খুব কষ্ট পেলাম। কষ্টে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু কাউকে বসতে দিলাম না। তারপরে আমি স্কুল থেকে বেরোতে যাব, তখন একটা মেয়ে এসে আমার গাড়ির সামনে পড়ে। আর আমার রাগ অনেক বেড়ে যায়। এমনিতে সানিয়ার কথা শুনে খুব খারাপ লাগতেছে, তার উপর আবার মেয়েটা এই কাজ করলো। গাড়ি থেকে নেমে গিয়ে মেয়েটার সামনে গেলাম। এই মেয়ে, চোখে দেখতে পাও না? তোমার সমস্যা কি? হ্যাঁ, আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। আর এভাবে কেউ না দেখে দৌড়ায়? মেয়েটা হাঁপাতে লাগলো আর হাত দিয়ে পিছনের দিকে দেখিয়ে দিল। তখন আমি পিছনে তাকে দেখি কয়েকটা ছেলে মেলে মেয়েটাকে তাড়া করছে। দেখ রে ভাই, কি মাল একখান, আজকে পাইলে তো খুব মজা করে খেতে পারতাম। আমার ছেলেটাকে দেখে খুব রাগ হলো। আরে ভাই, তোদের কি আর খেয়ে কাজ নেই? শুধু মেয়েদের পিছনে লাগা। মেয়েটাকে সাইডে সরিয়ে ছেলেগুলোর সামনে চলে গেলাম। কিরে ভাই, তোমরা শুধু শুধু মেয়েটার পিছনে লেগেছো কেন? হ্যাঁ, পিছনে লেগেছে তো কি হয়েছে? ওইটা তোর বউ হয় নাকি যে তোর গায়ে জ্বালা ধরছে? ছেলেগুলোর কথা শুনে প্রচণ্ড পরিমাণ রাগ উঠে গেল। সাথে সাথেই একটার পেটে দিলাম লাথি মেরে। কুত্তার বাচ্চারা, তোদের সাহস হয় কি করে মেয়েদের পিছনে লাগার? তোদের খুব শখ না? বলেই সব কয়টাকে ইচ্ছে মতো মারলাম। মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। পিছনে তাকে দেখি মেয়েটা আমার মার দেখে চুপসে গেছে। তারপর মেয়েটার কাছে গেলাম। কি হলো, তুমি এমন ভয় পেয়ে আছো কেন? ছেলেগুলো তাড়া করেছিল, সেটার জন্য ভয় পাইনি, কিন্তু আপনার মার দেখেই ভয় লাগছে। তোমার কথা শুনে হাসি পাচ্ছে। আচ্ছা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোনো সমস্যা পড়লে শুধু আমাকে বলবে, বাকিটা আমি দেখে নেব। মেয়েটা আমার কাছ থেকে নাম্বার নিয়ে নিল। তারপর গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। একটু পর বাসায় পৌঁছে গেলাম। আঙ্কেলের সাথে অফিসের দিকেও রওনা দিলাম। এদিকে ছেলেগুলো কোনো রকম মাটি থেকে উঠে দাঁড়ায়। মার্কে সব কয়টার অবস্থা একদমই খারাপ। তারপর সবাই মিলে ক্লাসের দিকে চলে যায়। সানিয়া ওদের অবস্থা দেখে ক্লাস থেকে বের হয়ে আসে। কি রে, তোদের এই অবস্থা কেন? কে করলো এসব? জানি না রে সানিয়া, আমরা একটা মেয়ের পিছনে লেগেছিলাম, তখনই হঠাৎ করে একটা ছেলে এসে আমাদের মেরে চলে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগে আর ছেলেটা এক্সপ্রিও ব্র্যান্ডের একটা গাড়ি নিয়ে এসেছিল। আচ্ছা ঠিক আছে, ছেলেটা কে সেটা আমি দেখব, আমাকে দেখিয়ে দিবি। এদিকে আমি শওকত সাহেবের সাথে অফিসের কাজ করতে থাকি।
বিকেল হয়ে যায়। অফিসের সময় শেষ হয়ে গেলে আমি গাড়িটা বের করে স্টার্ট করি। তখনই শওকত সাহেব গাড়ির কাছে আসে। আচ্ছা আসিফ, এখন তো বিকাল হয়ে গেছে আর ওদিকে সোনিয়ার স্কুলও ছুটি হয়ে গেছে। আমি বলি কি, তুমি এখন স্কুলে গিয়ে সোনিয়াকে নিয়ে আসো, আর আমি অন্য গাড়ি করে চলে যাচ্ছি। আঙ্কেল কথাটা বলেই চলে যায়। আমার ইচ্ছে করছিল না যে সানির স্কুলে আবার যাই, কারণ কথায় কথায় অপমান করে আর সাথে শর্তে ফ্রিতে দেয়। কিন্তু আঙ্কেল বলল বলে আর না করতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও সানির স্কুলে গেলাম। গাড়িটা পার্ক করে স্কুলে ঢুকে গেলাম। দেখে সানি আর কিছু বন্ধু নিয়ে বসে আছে, যাদেরকে আজকে সকালে মেরেছিলাম। সানিয়ার কাছে যেতে ছেলেগুলো বলে উঠলো, আরে সানিয়া, এটাই তো সেই ছেলেটা রে, আজকে আমাদের সকলকে পেলাই মারছিল। এখন তুই কি করবি সেটা কর। ছোট লোক কুত্তার বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার বন্ধুদের গায়ে হাত দিস তুই? এই তোদেরকে এই ছোট লোকটা মেরেছে, এখন এটাকে ইচ্ছা মতো মার তোরা। তারপর ছেলেগুলো এসে আমাকে খুব মারতে থাকে। একসময় মনে হলো শরীরে আর শক্তি নেই, তাই শরীর আর নাড়াতে পারলাম না। সবাই মেরে রেখে চলে গেল। খুব কষ্ট করে উঠতে গেলাম, তখনই সকালে সে মেয়েটা দৌড়ে এসে আমার কাছে চলে আসলো। ভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আমার জন্যই আজ আপনার এই অবস্থা। তারপর হাসিবকে উঠিয়ে দাঁড় করাই। জানেন ভাইয়া, এই সানিয়ার উপরে কথা বলার মতো এখানে কেউ নেই, কারণ ওর বাবা অনেক বড় লোক, প্রচুর টাকা পয়সার মালিক। এখানে একমাত্র সানিয়ার আইনই চলে। ও যা বলে আমাদেরকে সেটাই করতে হয়, না হলে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। আরে পাগলি, তুমি কান্না করছো কেন? আমার কিচ্ছু হয়নি, এতটুকুতে আমার কিছুই হবে না। এখন তুমি বাসায় চলে যাও, আমি দেখছি কি করা যায়। তারপর মেয়েটাকে বাসায় পাঠিয়ে দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আমি বাসায় ঢুকে আঙ্কেলের চোখে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে আঙ্কেল দৌড়ে কাছে চলে আসে। আরে আসিফ, তোমার এই অবস্থা কি করে হলো? আমাকে বলো, কে তোমার এই অবস্থা করেছে? আরে আঙ্কেল, আপনি শান্ত হন, আমার কোনো সমস্যা হয়নি। একজনকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। এই সামান্যতে কিছুই হবে না, কোনো চিন্তা করার দরকার নেই। তারপর ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। বিছানায় বসে আছি, এমন সময় সানি আমার রুমে চলে আসে। কি রে ছোট লোক, আজকের মারটা কেমন লাগলো রে? আমি জানি তুই খুব মজা পেয়েছিস, তোর মজা তো তোকে পেতেই হবে। আমার বন্ধুদেরকে মারিস তুই, তোর এত বড় সাহস হলো কি করে? পরের বার এমন দেখলে নিজেকে আর খুঁজে পাবি না। সানি রুম থেকে চলে গেলে চোখের পানি পড়তে লাগলো। হে আল্লাহ, আমি কি দোষ করেছিলাম আমার জীবনে? আমাকে এরকম একটা শাস্তি দিচ্ছ। একবার তো ঘর ছাড়া হয়ে গেলাম, এখন একটা পরিবার আপন করে নিল, সেখানেও তুমি আমায় কষ্ট দিচ্ছ। তুমি কি সারা জীবন আমাকে কষ্ট দিয়ে রাখবে নাকি? এসব ভেবে কাঁদতে লাগলাম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি সাকিব ফোন করেছে। তারপর ফোনটা ধরলাম। হ্যাঁ সাকিব, বল, কি অবস্থা তোর? হাসিব, তুই কাঁদছিস কেন? জানিস না আমি তোর কান্না সহ্য করতে পারি না? কি হয়েছে আমাকে বল তো। তারপর সানিয়ার সাথে হয়ে যাওয়া ঘটনা সব খুলে বললাম। দোস্ত, আমার জীবনের মনে হয় সুখ নাই রে। সব জায়গা থেকে কিছু না কিছু অঘটন ঘটেই যাচ্ছে আমার সাথে, আমি যা সহ্য করতে পারছি না। হুম, যে ছেলেকে দেখলে পুরো স্কুলে সবাই ভয়ে কাঁপতো, এখন সেই কিনা ভেজা বেড়ালের মতো হয়ে গেছে। আরে তুই তোর আগের রূপে ফিরে আসিস না কেন? আমি জানি তুই কে, তাহলে এত কষ্ট করছিস কেন? না রে দোস্ত, আমি সেই রূপে ফিরে যেতে পারবো না। আমি তো ভালো হয়ে গেছি, আর ওসব কাজে আর ফিরে যাব না। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম। আর তখনই আমার রুমে সানি আবারও চলে আসলো। এই যে ছোট লোক, আমার ঘরে আসতো একটু, তোরে দিয়ে একটা কাজ করাবো। সানিয়ার কথা মতো ওর সাথে গেলাম। সানিয়ার রুমে নিয়ে গিয়ে কয়েকটা অ্যাসাইনমেন্ট আমার হাতে ধরিয়ে দিল। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কি রে খ্যাত, এভাবে তাকিয়েছিস কেন? এইগুলো আমাকে না হলে তোর এমন অবস্থা করব যা ভাবতেও পারবি না। সানিয়ার কথার উপরে আর কোনো কথাই বলতে পারলাম না। এই কাজগুলো আমি আগেও করেছি, তাই করতে সহজ হয়ে গেল। কাজগুলো নিয়ে টেবিলে বসে করতে লাগলাম। অনেক সময় পর ঘড়ি থেকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। এই সময় সানিয়ার ঘরে থাকা যাবে না, তাই কিছু না ভেবে আমার রুমে চলে আসলাম। এদিকে কাজগুলো সম্পূর্ণ করা হয়নি, পিছনে ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো ডাকে ঘুম থেকে উঠে গেলাম। চোখ খুলে দেখি সামনে সানিয়া দাঁড়িয়ে আছে। ওকে দেখে তাড়াতাড়ি উঠে বসলাম। কি রে ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছিলাম যে কাজগুলো করে দিবি, কিন্তু তুই না করে চলে আসছিস কেন? তোকে তো আমি বলেছিলাম যে আমার সব কথা তুই শুনে চলবি, তাহলে প্রথম কাজ তাই শুনলি না কেন? তোর অবস্থা আমি খারাপ করে দিব। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম সানিয়া চলে যাওয়ার দিকে। আরে ভাই,
একটা মেয়ে তো অহংকারী কিভাবে হতে পারে? না, এগুলো ভেবে আর লাভ নেই। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি রানিসের অনেকগুলো মিস কল উঠে আছে। তারপর আমি কল ব্যাক করি। কিরে রানিস, কেমন আছিস তুই? দোস্ত, আমি খুব ভালো আছি রে। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো মাঞ্চুরের সাথে সবকিছু ঠিকঠাক করছিস তো? আরে ভাই, তুই হলি আমার কলিজার দোস্ত। তুই যখন বলেছিস তখন আমি কি তোর কথা না করতে পারি? এখন মানসুরার সাথেও আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, আমার বাড়িতে কি অবস্থা রে? সবাই ভালো আছে তো? দোস্ত, তোর বাড়ির অবস্থা আর কি বলবো বল। তোর কথা তো কেউ শুনতেই পারে না, এবার বিশেষ করে তোর বাবা। কিন্তু তোর মা আর তোর বোন আসছিল আমাদের কাছে, কয়েকদিন এসে শুধু তোর কথা জিজ্ঞাসা করে গেছে যে হাসিবের খোঁজ আমরা জানি কিনা। আমরা বলেছি যে তুই হসপিটাল থেকে কোথাও পালিয়ে গেছিস, সেটা জানি না। আর আমাদের কিছুই বলে যাস নাই। তারপর আন্টি চলে যায়। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তখন আন্টি আমাকে খাবার জন্য ডাক দিল। তারপর খেতেও চলে গেলাম। খাওয়া শেষ করে রেডি হতে লাগলাম, তখন আঙ্কেল আসলো। বাবা, আজ তুই সোনিয়াকে স্কুলে নিয়ে যা। আজকে আর কাছে যাওয়া লাগবে না, আমি নিজেই সামলে নিব বলেই চলে যাই। আমি আঙ্কেলের কথা শুনে তো আমার বুকের ভিতর দুর্বল করতে লাগলো। আমি যেটা করতে চাই না, আঙ্কেল শুধু সেটা নিয়ে আসে আমার কাছে। সানিয়াকে দেখলেই ভয়ে হাত পা কাঁপতে থাকে। বাপরে বাপ, এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। রেডি হয়ে গাড়িটা বের করে বসে থাকলাম। একটু পরে সানিয়া বাসা থেকে বের হয়ে আসলো। আমি তোকে দেখে পুরোই ফিদে হয়ে গেলাম। আজকে এত সুন্দর করে সেজেছে যে চোখই সরাতে পারছে না। আজ নিশ্চয়ই কোনো ছেলেকে প্রপোজ করে ফেলবে। কি রে ছোট লোক, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর সাহস তো কম না, আমার দিকে খারাপ নজর দিস। আমি মাথা নিচু করে থাকলাম। তারপর সানিয়াকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম আর গাড়িটা পার্ক করে বসে থাকলাম। কিছুক্ষণ পর দেখি সেই দিনের মেয়েটা আমার কাছে আসলো। এই যে ভাইয়া, কেমন আছো তুমি? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি। তারপর মেয়েটির সাথে গল্প করতে থাকলাম। এমন সময় দেখি সানিয়ার কয়েকটা বান্ধবীর সাথে আমার কাছে আসলো। কি রে ছোট লোক, এখন এই মেয়েটার সাথে প্রেম করা শুরু করে দিলি নাকি? আমাদের বাড়িতে থাকবি, আমাদের বাড়িতেই খাবি আর বদনাম করবি? তোর সাহস হয় কি করে? কি রে সানিয়া, ওকে এভাবে মারলি কেন তুই? ছেলেটার কোনো দোষ তো ছিল না, তাহলে এমন ভাবে বিনা দোষে ওকে মারলি কেন? তোর কিন্তু এটা করা একদম ঠিক হলো না। এই তোরা চুপ করে থাকতো, আমাকে অত জ্ঞান দিতে আসিস না। আমি যা করি সব ঠিক করি। এখন এখান থেকে চল তো। আমি আর কিছু বলতে পারলাম না। মনে মনে বলছি, আরে সানিয়া, তুই তো আমার সাথে এমন করছিস। তুই জানিস না যে আমি কে? তোকে তো সোজা করতে আমার 1 মিনিটের ব্যাপার। কিন্তু আমি কিছুই করব না। সময় হলে সানিয়া বুঝতে পারবে। আজ সারাদিন আমি অফিসে যাইনি। বিকেলের দিকে ঘরে বসেছিলাম, এমন সময় আন্টি আসে। হাসিব বাবা, আজ আমাদের এক জায়গায় বিয়ের দাওয়াত খেতে যেতে হবে। সো তুমি বাড়িতে একা থাকতে পারবে না, আমাদের সাথে তোমাকে যেতে হবে। আর না করার তো কোনো সুযোগই নেই। সো রেডি হয়ে থেকো, আমরা একটু পরেই রওনা দিব। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ বিয়েতে সানিয়া অবশ্যই যাবে। আমাকে অপমান করতে তো ওখানেও সানিয়ার গায়ে লাগবে না। কিন্তু আন্টি তো বলে গেল, কথাটা না শুনলে আন্টিকে কষ্ট দেওয়া হবে। তারপর বাইরে থেকে একটু ঘুরে আসলাম। সন্ধ্যায় বাসায় আসলেই আঙ্কেল ডাক দিল। হাসিব, ঘরে গিয়ে রেডি হয়ে নাও, আমার বন্ধুর মেয়ের বিয়ে, আর আমরা সেই অনুষ্ঠানে যাব, আর তুমি আমাদের সাথে যাবে। আমরা বের হয়ে যাব, তুমি তাড়াতাড়ি রেডি করো। তারপর ঘরে গিয়ে আমি রেডি হয়ে নিলাম। তারপর গাড়িটা বের করে সবার জন্য অপেক্ষা করতে থাকলাম। একটু পর সবাই বের হয়ে আসলো। গাড়িতে বসতে চালাতে শুরু করলাম। বাড়িটা বেশ খানিকটা দূরে, আমাদের যেতে 1.5 ঘন্টা লাগলো। বিয়ে বাড়িতে বসে দেখে বিশাল আয়োজন করেছে, বেশ বড় লোক বলতে হবে। সব জায়গায় মন মাতানো লাইটিং দেখি চোখ দুটো জুড়িয়ে গেল। আমি গিয়ে একটা নিজের জায়গায় বসলাম, কারণ এখন আর ভালো লাগছে না। আর আমি বা কার সাথে কথা বলবো? কাউকে চিনি না, আর আমার সাথে বা কে কথা বলবে? বসে থাকলাম। একটু পর দেখি একটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে আর চোখ টিপ দিচ্ছে। আমি সেটা দেখেও না দেখার ভান করলাম, কিন্তু মেয়েটা আমার কাছে চলে আসলো। হাই, আমি কাজল, যে মেয়েটার বিয়ে হচ্ছে তার বোন আমি। আর আপনি? আমি আমার পরিচয় দিয়ে দিলাম, কিন্তু মেয়েটা হুট করে আমার কাছে নাম্বারও চেয়ে বসলো। আমি দিতে যাব, তখনই দেখি সানিয়া চলে আসছে। ভিখারির বাচ্চা, তোর তো সাহস কম না? তুই এইখানে এসেও অকাজ করছিস, বড় লোকের মেয়েকে দেখলে লাইন মারছিস।
যাতে ওকে বিয়ে করে নিয়ে একেবারে বড়লোক হয়ে যাবে, তাই না? আরে তোদের মতো ছেলেদের এই কাজগুলো ছাড়া আর কি থাকতে পারে? আরে আপু, হাসিবের কোনো দোষ নাই। তুমি শুধু শুধু ওকে বকা দিচ্ছ। আমি নিজেই ওর কাছে এসেছি, আর হাসিব আমার সাথে বেশি কথা বলে নাই। আমি নিজেই ওর সাথে কথা বলছি। এই কাজল, তুই একদম চুপ করে থাক আর এখান থেকে চলে যা। এই ছোট লোক, তোকে যদি আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি তাহলে এমন হাল করব যে নিজেকে চিনতে পর্যন্ত পারবি না। এদিকে অনেক রাতও হয়ে যায়। আঙ্কেল আমার কাছে এসে বলে যে আজ তার এখানে থাকবে, তার বন্ধুর বাড়িতে অনেকদিন পর এসছে, তাই আজকে আর যাবে না। আমারও এখন একটু ভালো লাগছে না, তাই বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে আসলাম। বাসায় এসে ফোনটা বের করে দেখি সাকিবের অনেকগুলো মিসড কল উঠে আছে। দোস্ত, এখন তোর জন্য আমার কাছে দুইটা নিউজ আছে, একটা ভালো আর একটা খারাপ। দূর ভাই, এমনিতে প্যারার মধ্যে আছি, তারপর তুই এবার প্যারা নিয়ে হাজির হইলি। আচ্ছা তাড়াতাড়ি বল, কি খবর আছে? দোস্ত, ভালো খবরটা হলো তুই বাবা হতে চলেছিস, আর তাহিনা মা হতে চলেছে। কিন্তু খারাপ খবরটা হলো তাহিনা তোর বাচ্চাটাকে নষ্ট করে দিবে। না, এটা হতে পারে না। আমার বাচ্চাটা তাহিনা নষ্ট করতে পারে না বলে আমি কাঁদতে থাকলাম। তারপর তাহিনের কাছে ফোন দিলাম। হ্যালো তাহিনা, তোর পায়ে পড়ি, আমার উপর রাগ করে থাকতে পারিস, আমাকে যা ইচ্ছে বলতে পারিস, কিন্তু আমার বাচ্চাটাকে কিছু করিস না। তাহিনা, আমার কথাটা শোন। হাসিব, আমি তোর কথাটা রাখতে পারবো না। আমাকে এটা করতেই হবে, আর আমাকে মাফ করে দিস। আমি জানতাম না যে কালু তোকে এভাবে গড়চাড়া করে দেবে। আমি তোর এত বড় সর্বনাশ করতে চাইনি। আমাকে ক্ষমা করে দিস। আমি পাগলের মতো কাঁদতে থাকি, মাথাটা বার হয়ে গেছে। আমার মতো ছেলের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এভাবেই কাঁদতে থাকি। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা জানি না। তারপর সকালে উঠে দেখি ফোনটা বাজছে, কিন্তু রিসিভ করার আগে কলটা কেটে যায়। ফোনটা হাতে নিয়ে দেখি আঙ্কেলের অনেকগুলো মিসড কল। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম। হ্যালো আঙ্কেল, সরি আমি ঘুমিয়েছিলাম। সমস্যা নাই, ঘুম থেকে উঠে নাও আর বিয়ে বাড়িতে চলে আসো। ওকে ঠিক আছে, আমি চলে আসতেছি। তারপর আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেই। হঠাৎ করে গতকাল রাতে সব ঘটনা মনে পড়ে যায়। মনটা খুব খারাপ হয়ে যায়। তাহিনা কিভাবে পারবে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিতে? ওর কি একটু মায়া লাগবে না? আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু হাত দিয়ে চোখের পানি মুছে ফেলি। গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। অনেক সময় পর গন্তব্যে পৌঁছে যাই। আমি বাড়ির ভিতরে গিয়েই সানিয়ার বাবাকে দেখতে পাই। আমাকে দেখে সানিয়ার বাবা কাছে আসে। হাসিব বাবা, তোমার মনটা খারাপ মনে হচ্ছে। গতকালও তো অনেক খুশি দেখলাম, আর এখন এমন ফ্যাকাশে করে আছো কেন? না আঙ্কেল, আমার কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখন গিয়ে মজা করো। আমি বিয়ে বাড়িতে ঢুকে চারপাশটা দেখতে লাগলাম। গতকাল রাতের থেকে এখন আরো ভালো লাগছে দৃশ্যটা। বাড়িটা যেন আলোর মাঝে ডুবে গেছে। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু সানিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো সবার সাথে মজা করছে, আর আমার তো কেউ নেই মজা করার জন্য। সানি আমার সামনে হঠাৎ আসলো, কিন্তু আমি কোনো কথা বললাম না, কারণ আমার মনটা অনেক খারাপ। আমি বেশ কয়েকবার কাজলের সাথে মুখোমুখি হয়েছি, কিন্তু একবারও কথা বলিনি, কারণ আমি বুঝে গেছি যে কাজল আমাকে ভালোবেসে ফেলেছে। মনে হচ্ছে যেন কাজল কিছু একটা বলবে, তাই যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। একটু পরে আমি কি একটা জায়গায় বসলাম, তখনই হঠাৎ করে কাজল সামনে চলে আসে। আমি কাজলের দিকে তাকাই, দেখি কাজল দুইটা হাত পিছনে লুকিয়ে রাখছে। কি হলো কাজল, তুমি কি কিছু বলবে নাকি? অনেক সময় ধরে দেখছি আমাকে ফলো করছো। হাসিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। গতকাল তোমাকে পরীক্ষা করার জন্য চোখ টিপ দিয়েছিলাম। এই একটা জিনিস করলেই ছেলেরা টাসকি খেয়ে যায়, কিন্তু তুমি তো দেখলাম আমার দিকে তাকালেই না। তারপর আর কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসে কথা বলছিলাম, আর তখনই তোমাকে ভালোবেসে ফেলি। কাজল, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি যদি চাও তাহলে আমরা দুজন ভালো বন্ধু হতে পারি। কাজল বলল, হ্যাঁ আমি রাজি আছি। তুমি যখন আমাকে না করে দিয়েছো, তবে আর তোমাকে জোর করব না। আজ থেকে আমরা দুজনে ভালো বন্ধু। তারপর দুজন মিলে বসে গল্প করতে থাকি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আমি আর কাজল পুরো সময় ধরে একসাথে ঘুরে বেড়াই। বিকেলবেলায় সানি আমার কাছে আসে। এই ছোট লোক, আমরা এখন মেকআপ করতে যাব। তুই গাড়িটা বের কর, আমি আর কাজল রেডি হয়ে আসছি। যাক, ভালো কথা, একটু বাইরে ঘুরতে পারবো। এই সারাদিন এখান থেকে আর ভালোই লাগছে না। তাড়াতাড়ি গিয়ে গাড়িটা বের করলাম। সানি আর কাজল একটু পরে চলে আসলো। দুজনকে দেখতে খুব ভালো লাগছে। তারপর ওদিন নিয়ে চলে গেলাম। গন্তব্যস্থলে পৌঁছে গাড়ি থেকে নামলাম। সানিয়া গাড়ি থেকে বের হয়ে আমাকে ডাক দিল। এই হাসিব শোন, আমার জন্য একটা
ডিএসপি ব্ল্যাক মদ নিয়ে আসবি। এই নে ধর টাকা, তাড়াতাড়ি নিয়ে আসবি, না হলে কিন্তু এমন মার দিব বাপের নাম ভুলে যাবি। টাকা নিয়ে আমি অধমের মতো দাঁড়িয়ে থাকলাম। মাথায় তো কিছুই ঢুকছে না। আরে মেয়েটা বলে কি, এত দামি মদ নিয়ে আসতে বললো, সেটা আবার ওর নিজের জন্য? মেয়েরাও যে মদ খায় সেটা তো জানতাম না। ওহ, এত কথা ভেবে কি করব? তাড়াতাড়ি নিয়ে আসি গিয়ে, বেশি দেরি করলে আবার কপালে শনি আছে। এই এলাকাটা আমি ভালো করে চিনি না, কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমি বিভিন্ন জায়গায় শুনতে লাগলাম যেখানে মদ পাওয়া যায় কোথায়, কিন্তু কয়েকটা জায়গায় কেউ জানতে পারলাম না। লোকজনরা আমাকে বকাটে ছেলে ভেবে খারাপ চোখে দেখতে লাগলো। অবশেষে একটা লোকের কাছে খোঁজ মিলল, কাছে একটা মদের বার আছে। আমি সেখানে গিয়ে এক বোতল মদ নিয়ে আসলাম, কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেল। আমি সানিয়ার কাছে চলে গেলাম। সানিয়া তখন সাজতে ব্যস্ত ছিল। সানিয়া আমার কাছ থেকে মদটা নিয়ে সবার সামনে আমাকে থাপ্পড় মেরে দিল। ছোট লোকের বাচ্চা, এত দেরি করলি কেন? তোকে না বলেছিলাম যে তাড়াতাড়ি করবি? তো এত দেরি করলি কেন? সানিয়া, আমি এখানে নতুন, তাই কোথায় কি আছে আমি জানি না। সবার থেকে শুনে শুনে তারপর এটা আনতে পারলাম, তাই একটু দেরি হয়ে গেল। আবার আমার মুখের ওপর কথা বলছিস তুই? তোর তো দেখছি দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। যা গিয়ে বাইরে দাঁড়িয়ে থাক। এতগুলো থাপ্পড় খেয়ে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মেয়েটার মনে কি একটু মায়া দেওয়া নেই? কোথায় কোথায় থাপ্পড় মারে। একেবারে গিয়ে গাড়িতে বসে পড়লাম। কিছুক্ষণ পর সানি আর কাজল বের হয়ে আসলো। কাজল আমার দিকে তাকিয়ে মুখটা মলিন করে ফেললো, কারণ আমার গালে পুরো 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। দুজন মিলে গাড়িতে বসে পড়লাম। তারপর আমি গাড়িটা চালাতে থাকি। একটু পর এসে পৌঁছে যাই। বরযাত্রীরা চলে গেলে বিয়ের কাজ কিছুটা শেষ হয়, কিন্তু আনন্দ আছেই সবার মধ্যে। এদিকে সানিয়া মদ খেয়ে মাতাল হয়ে গেছে, পরিমাণের থেকে বেশি খেয়ে ফেলেছে। উল্টাপাল্টা কথা বলছে, কারণ সানিয়া এখন নিজের মধ্যে নেই। আমি সানিয়াকে ধরে রুমে নিয়ে যাই, তারপর বিছানায় আলতো করে শুয়ে দেই। তারপর নিজের রুমে চলে যাই। আমি নিজের রুমে এসে চেঞ্জ করে বিশ্রাম নিতে থাকি। এমন সময় ফোনটা বেজে ওঠে। রানিস, বল কি খবর? দোস্ত রে, আমি অনেক ভালো আছি, তবে তোকে খুব মিস করি। কারণ যেখানে একটা দিন তোকে ছাড়া থাকতে পারতাম না, সেখানে এতদিন তোকে ছাড়া রয়েছি বল। দুঃখ করিস না রে ভাই, আমার নিয়তিতে যে এটাই লেখা ছিল। আল্লাহ যে আমায় কেন কোন পাবে শাস্তি দিচ্ছেন সেটা আমি জানি না। তো আমার পরিবারের সবাই কেমন আছে? কেমন আর থাকবে বল, তুই চলে যাওয়ার পরে তো ওদের সুখে থাকার কথা, তাই না? আরে ভাই, একটা বাবা কিভাবে নিজের ছেলের সাথে এমন তুই জানিস যে তোর মা আর বোন সবসময় তোর খোঁজ করে আমাদের কাছে, কিন্তু তুই বলতে নিষেধ করেছিস বলে তোর ঠিকানাটা বলি না। আরে আমাদের কলিজাটা ছিঁড়ে যায় তোর মা আর 4 বোনের কান্না দেখলে। আন্টি যে আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও যে তাকে নিজের মায়ের মতো ভালোবাসি। কিন্তু তোর বাবা, মনে হয় তার হাসিব নামের কোনো ছেলেই নাই। একবারের জন্য তোর কথা মুখে আনে না, তোর নামটাও শুনতে পারে না। আরে পাগল, কাঁদিস না। আমি তোর মনের কথাটা বুঝতে পারছি, কিন্তু কি করব বল। তাই না যে আমার সাথে এরকম নিষ্ঠুর ব্যবহার করবে সেটা আমি ভাবতে পারিনি। একমাত্র ওর জন্য আমাকে ঘর ছাড়া হতে হয়েছে। কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগছে যে তাই না আমার বাচ্চাটা নষ্ট করে ফেলবে। আমার চোখের পানি উধাও হয়ে গেছে, আর মনে হয় না জীবনে কাঁদবো। কোনো কথা বলছে না, শুধু কেঁদেই চল। নিজের মনের মতো না খারাপ লাগতে লাগলো, তাই রানিসকে শান্ত করে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই সানি আমার রুমে চলে আসলো। এই ছোট লোকের বাচ্চা, তুই কাল রাতে আমার শরীরে গতকাল রাতে হাত দিয়েছিলি কেন? আরে তুমি তো মদ খেয়ে নেশা করেছিলে, তাই তোমাকে নিয়ে রুমে দিয়ে আসি। আর এটাই যদি আমার খারাপ কাজ হয় তাহলে আমাকে আরও মারতে পারো। এদিকে বিয়ে সমস্ত কাজ শেষ হয়ে গেল। সবাই মিলে বাসায় চলে আসি। দেখতে দেখতে এভাবে 6টা মাস চলে গেল। হঠাৎ করে একদিন সানিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আঙ্কেল এসে আমাকে বললো সানিয়াকে খুঁজে নিয়ে আসতে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি তো জানি যে সানিয়া কোথায় থাকতে পারে, তাই একেবারে মদের আড্ডায় চলে গেলাম। গিয়ে দেখি সানিয়া প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছে। ওর বাস্তব কোনো জ্ঞানই নেই। ওর কিছু বন্ধুরা ওর শরীরে স্পর্শকাতর স্থানগুলোতে টাচ করছে, কিন্তু সানিয়া এগুলো কিছুই বুঝতে পারছে না। আমি ছেলেগুলোর সামনে চলে গেলাম। এই যে ভাই, আপনারা এটা কি করছেন? মেয়েটার গায়ে এভাবে টাচ করছেন কেন? এটা তো ঠিক না। কি রে, তোর গায়ে এত লাগছে কেন রে? সানিয়া কি তোর বউ হয় নাকি? শোন, অনেকদিন ধরেই আমরা এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম, আর এখন সেটা চলে এসেছে। আমাদের বিরক্ত করিস না। আমি ছুটিটা দেখে মনে মনে হাসতে লাগলাম। আরে তোদের শেষ করা তো আমার 2 মিনিটের কাজ, কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি ওদের কথায় তাল মেলালাম। আরে ভাই, আমি তেমনি এমনি বললাম, মেয়েটা আমাকে অনেক জ্বালিয়েছে,
আজকে ওর অবস্থা খারাপ করে দেব। আমার কথা শুনে ছেলেটার ছুরি ওর পকেটে রেখে দেয়। তখনই আমি সব কটাকে মারতে থাকি। ছেলেগুলোর কথায় প্রচণ্ড পরিমাণ রাগ উঠে গেছে। তারপর আবার সানিয়ার গায়ে হাত দিয়েছে। ওদেরকে ইচ্ছে মতো মারতে থাকলাম। মারতে মারতে অবস্থা একদম কাহিল করে ফেলি। অবশেষে ছেলেগুলো আমার কাছে মাপ চায়। তারপর আমি ওদেরকে ছেড়ে দিয়ে সানিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসি। তারপর বাসায় চলে যাই। বাসায় চলে গেলে আঙ্কেল আন্টি সানিয়াকে দেখে তো অবাক হয়ে যায়। তাদের মেয়েটার এমন হয়ে যাবে তারা ভাবতে পারেনি। আঙ্কেল তো সানিয়াকে মারতে আসলো, তখন আমি বাধা দিলাম। ওই ছামরা, তোর এত সাহস যে তুই আমাকে মারলি? বলতে দেরি, কিন্তু আঙ্কেল সানিয়াকে চর মারতে দেরি করলো না। আমি কোনো মতে ঠেকে সানিয়াকে নিয়ে ঘরে চলে আসলাম এবং তাকে শুয়ে দিতে গেলাম। আর তাকে যখন আমি শুয়ে দিতে যাব, এমন সময় সানিয়া এমন একটা কাজ করলো যেটা আমি ভাবতেই পারিনি। তো কি করে সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে A to Z একসাথে করে দেওয়া হবে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। পরের গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।